আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমার কথাগুলোকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে কি ঘটনা ঘটেছে। জি, আপনার ব্যানারে এবং হেডলাইনে যা দেখছেন তা সত্য যে জুলাই গণ অভ্যুত্থান মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, যেটাকে জুলাই সনদ বলি আমরা, আর ওনারা ইসলামিক ভাবধারায় জুলাই চনদ বলে, এটা এবং গণভোট কেন অবৈধ নয় এই বিষয়ে জানতে চেয়ে আজকে হাইকোর্ট আপনার একটা রুল জারি করেছেন। সেই রুলে 1 মাসের সময় দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ আরও বেশ কয়েকজনকে। এদেরকে বলেছেন যে কেন এটা অবৈধ নয়। তো মূল কাহিনীটা কি সেটা একটু আপনাদেরকে পড়ে শোনালে হয়তো আপনারা বুঝবেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে এবং সেখানে মঙ্গলবার মানে আজকে তো সমাজ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করে। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মোহাম্মদ আরশাদুল রৌফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আরহব। এই দুইজন ছিলেন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ, এবং রিটের বিপক্ষে ছিলেন এনসিপির সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং জামায়াতের পক্ষে ছিলেন মোহাম্মদ শিশির মনির ও ইমরান সিদ্দিকী। এই যখন অবস্থা তখন জুলাই সনদ বাস্তবায়নে আদেশ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক 2টি রিট করা হয়। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল চাওয়া হয়। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদওয়ানি খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মাহবুব আলম রিট 2টি দায়ের করেন। এদিকে 18 ফেব্রুয়ারি জুলাই সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়। রিটের জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন জনস্বার্থে এই রিট দায়ের করেন। মূল কাহিনী হচ্ছে যে এই রিটগুলো, এটা আজকে আপনার নির্বাচনের পরপরই দেখেছেন যে এইভাবে রিট দায়ের করা হচ্ছে, যেটা 131টা অধ্যাদেশ জারি করেছিলেন, তার মধ্যে এই জুলাই সনদ এবং আপনার এই গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ এগুলো নিয়ে রিট করেছেন। এটা কেন করলেন? বিএনপি প্রথম থেকে, বিএনপি নির্বাচনের পর থেকে বলছিলেন যে এসব জুলাই সনদ বা আপনার এই কি হলো গণপরিষদের এমপি হিসাবে ওনারা শপথ নেবেন না। ওনারা শপথ নেয়নি, জামাত হুঙ্কার দিয়েছিলেন, এনসিপি হুঙ্কার দিয়েছিলেন যে ওনারা যদি শপথ না নেন তাহলে ওনারা শপথ নেবেন না। পরে 1 ঘন্টা পরে ওনারা এসে আবার শপথও নেন, কারণ ওনারা বুঝে গেছিলেন যে বিএনপি শপথ নিয়ে 90 দিন পরে হয়তো সংসদীয় আসন শূন্য করে ওখানে নির্বাচন দিয়ে বিএনপি 300 আসনে নিয়ে যাবে এ ভয়ে আবার। এরপরও রাস্তাঘাটে ওনারা চিল্লাচ্ছিলেন। এইদিকে যখন বলা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে বা তদন্ত হবে, এগুলো নিয়ে হুঙ্কার, বিএনপি দেখলো যে না বাবা দাঁড়াও, তোমাদেরকে সাইজ করতে হবে অন্য লাইনে। সুতরাং এখন হাইকোর্ট জারি করলেন রুল। রুল জারি করার পরে এই বিষয়ে আপনার এখন কথা বলতে হয় কি সংসদের ভেতরে কি সংসদের বাইরে, কারণ হাইকোর্টে আছে এটা। হাইকোর্টে যতক্ষণ পর্যন্ত এটার ফয়সালা না হয় বা সুপ্রিম কোর্টে ফয়সালা না হয় ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো নিয়ে কোনো আন্দোলন বা কোনো কিছু খাড়া করতে পারেন, কারণ এটা তো আইনের বিষয়। মানে আপনারা আইনের করতে গিয়ে আইনের মাইর খাইলেন। এবং এই যে বিএনপিও বলল যে আমরা সংবিধানের সাথে সাংঘর্ষিক বা সংবিধানের নাই এমন কোনো কিছু আমরা করব না। তো এটা যদি এমনে বলতো বিএনপি এখন বেঁচে যেত। আমি আপনাদের এর আগে বলেছি বিএনপি অনেক অধ্যাদেশ বাতিল করবে, তবে সেটা সরাসরি কলমের খোঁচায় নয়, সেটা বাতিল করে সব কোর্ট দিয়ে। তার মানে বিএনপি বলে যাবে আমরা কি করছি, এটা তো বিচারপতিরা করছে, বিচারক করছে,
বিচারপতি নিরপেক্ষ, বিচারক নিরপেক্ষ, সুতরাং সেখানে হয়ে গেছে। জামাত পূর্ণ শক্তি নিয়োগ করেছে, কিন্তু এই যে জামাতের শিশির মনির থেকে শুরু করে সবাই পূর্ণ শক্তি নিয়োগ করেছে। সেম অবস্থা, যতই শক্তি নিয়োগ করেন, এর আগের বিচারপতি কে ছিলেন সেটা তো আপনারা জানেন। গত 17-18 মাসে যদি এইসব নিয়ে রিট হইতো, ও সব বাতিল হয়ে যেত, কারণ ওগুলো তো সব জামাতি আইনজীবী ছিল, জামাতি বিচারপতি ছিল। এখন তার জামাতি বিচারপতি নাই, জামাতি বিচারপতি কিক আউট অলরেডি, পাশায় লাথি মেরে বের করে দিছে। সুতরাং এখন আপনার রিট একের পর এক রিট হবে এবং একের পরে রিট বাইজা যাবে। এইটার ফয়সালা হইতে লাগা যাবে এখন ধরেন আপনার 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছরও লাগতে পারে। আদালতে আছে, কারো তো কিছু করার নেই, আদালতে আছে। সুতরাং আদালত সিদ্ধান্ত নিবে যে এটা হবে কি হবে না, চলবে কি চলবে না। সুতরাং এগুলো বাইজা গেল না, এগুলো আসলে বাতিলই হয়ে গেল। হাইকোর্ট রুল জারি করে দিয়েছে এবং বিএনপির আইনজীবীরা দাঁড়িয়েছে, এগুলো সব মিলিয়ে মূলত এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে যেগুলো সব এখন বাতিলের খাতায় চলে গেল, সব বাতিল হবে। তো দেখতে থাকেন, এই যে আপনার সামনের মাসে, আগামী মাসে যে সংসদ অধিবেশন বসবে, সে সংসদ অধিবেশনের আগ পর্যন্ত আরও কোন কোন অধ্যাদেশ নিয়ে হয়। হ্যাঁ, মনে আছে আওয়ামী লীগের কোনো এক আইনজীবী হয়তো আগামীকাল গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অধ্যাদেশ জারি করেছে সেটারও রুল করে আপনার আবেদন করে দিতে পারে, সেইখানে হয়তো রুল জারি হয়ে যেতে পারে। এগুলো সব এখন খেলা চলবে। আর তার আগে এই যে আমেরিকান যেই ভদ্রলোক আসছেন আর কি, পল কাপুর ভাই, উনি তো বর্তমানে ইন্ডিয়ায় আছেন। উনি 6 তারিখে আসবেন, 9 তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবেন। বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ সবার সাথেই কথা বলবেন। এমনকি সজীব ওয়াজেদ জয়ও ভার্চুয়ালি যুক্ত হয়ে পল কাপুরের সাথে কথা বলবেন। তার আগ পর্যন্ত আরও কত কিছু হয়, তারপরে কত কিছু হয়, দেখতে থাকুন, নজর রাখুন। জয় বাংলা। স্পষ্ট প্রমাণিত হচ্ছে তারেক রহমানের এই দুদক চেয়ারম্যানের প্রতি আস্থা নাই। দুদক চেয়ারম্যান কিন্তু তার চেষ্টা অব্যাহত রেখেছিলেন। তিনি এমনকি এই 4-5 দিন আগে রেড নোটিশ জারি করার একটা নির্দেশ আদালত থেকে নিয়ে এসেছেন দুদকের আবেদনের প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। কারণ দুদক চেয়ারম্যান ভাবছিলেন যে এই যে শেখ হাসিনার ভাগ্নিকে তিনি যে কিছুতেই ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও কোন রকম স্বস্তি দিচ্ছেন না, এই অতি তৎপরতা হয়তো তাকে বিশেষ কোনো পয়েন্ট এনে দেবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে। দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন সহ দুদকের কমিশনারদেরকে যে আজকেই পদত্যাগ করতে হবে সেটা জানা হয়ে গিয়েছিল সোমবার দিনেই। মানে সংবাদ মাধ্যমের কাছে এই খবর সোমবার দিনে ফাঁস হয়ে গিয়েছিল যে সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দুদক চেয়ারম্যানকে যে তাকে সরকার আর রাখতে চান না, এবং তারপর দুপুরের মধ্যেই যে তাকে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে হবে। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর সাংবাদিকরা তাকে গিয়ে যখন জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছেন এখনো তার কাছে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই, তিনি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করার পর পদত্যাগের বিষয়টা জানাতে পারবেন। কিন্তু সংবাদ মাধ্যম সচিবালয়ে একেবারে উন্মুখ হয়ে বসেছিল, কারণ তারা জানতো যে সচিবালয়ে এসে উপস্থিত হতে হবে দুদকের চেয়ারম্যান এবং কমিশনারদেরকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। এবং পতাকা উড়িয়ে গাড়ি দিয়ে তারা সচিবালয়ে প্রবেশ করলেও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে বৈঠক শেষে পদত্যাগপত্র জমা দিয়ে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি এরকম ব্যাখ্যা দিয়ে পতাকা নামানো গাড়িতে করে তারা সচিবালয়ে ত্যাগ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এমন একজনকে দুদকের চেয়ারম্যান পদে এনে বসিয়েছিলেন, এই আব্দুল মোমেন তার নিজেরই সরকারি চাকরির সুবাদে দুর্নীতির তদন্ত হয়েছিল। 2009 সালে আওয়ামী লীগ আমলে যুগ্ম সচিব থাকা অবস্থায় তাকে ওএসডি করা হয় এবং তিনি এর আগে বিমানের এমডি ছিলেন, সিইও ছিলেন। বিমানের এমডি এবং সিইও হিসেবে ব্যাপক পরিমাণ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে থাকায় এরপর বহু বছর দুর্নীতি দমন কমিশনের তদন্ত এবং অনুসন্ধানের মুখোমুখি হয়েছিলেন এই আব্দুল মোমেন। এহেন ব্যক্তিকে
ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বুঝে শুনেই এনে দুদকের চেয়ারম্যান করেছিলেন, কারণ তিনিও হাসিনা আমলের তার মতোই একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। মানে শেখ হাসিনার আমলে যেমন বিচার আচারের মুখোমুখি হয়ে ডক্টর ইউনূস একেবারে খ্যাপাটে হয়েছিলেন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে সবচেয়ে কঠোরতম প্রতিশোধ নিতে, ঠিক তেমন একজন ব্যক্তিকেই তিনি বেছে বেছে এনে বসান এই দুদকের চেয়ারম্যান পদে। এবং এই দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন নিশ্চিত করেন যে শেখ হাসিনা সহ শেখ হাসিনা পরিবারের প্রত্যেক সদস্যের বিরুদ্ধে তিনি দুদকের করা মামলায় একটা দণ্ড নিয়ে আসতে পারেন। মানে এমন দণ্ড নিয়ে আসতে পারেন যাতে তাদের দেশে ফেরা বাধাগ্রস্ত হয়, তারা সেই দণ্ডাদেশের মুখোমুখি অবস্থায় বাংলাদেশে নানা রকম বাধা নিষেধের সম্মুখীন হন। এমনকি শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ব্রিটিশ এমপি, তাকে পর্যন্ত ফাঁসিয়েছেন এই আব্দুল মোমেন। কাজেই তিনি ভীষণ সুচারুভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যে অ্যাসাইনমেন্ট দিয়ে দুদকের শীর্ষ পদে বসিয়েছিলেন সেটা পালন করেছেন। তবে শেখ হাসিনা, শেখ হাসিনার পুত্রকন্যা সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, শেখ রেহানার 3 পুত্রকন্যা, তাদের বিরুদ্ধে যে মামলা দিয়ে তিনি দণ্ড নিয়ে এসেছেন সেই দণ্ডাদেশের বিষয়ে ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টি পর্যন্ত একথা বলেছেন যে তারা একে প্রকৃত ন্যায় বিচার বলে মনে করেন না। এছাড়া ব্রিটিশ শীর্ষ আইনজীবীরা তো প্রশ্ন তুলেছেনই যে এমন একটা প্রতিশোধমূলক বিচার আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের দ্বারা ঘটতে পারে কিনা, কারণ এই আব্দুল মোমেন এমন একটা বিচার সাজিয়েছিলেন যে শেখ হাসিনা এবং শেখ হাসিনা পরিবারের সকল সদস্যরা পূর্বাচলে তাদের ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠা করে প্লট নিয়েছেন। আর টিউলিপ সিদ্দিক, ব্রিটিশ এমপি, তিনি যেহেতু 10 কাঠা প্লট নেন নাই, তার ক্ষেত্রে তিনি মামলাটা সাজিয়েছিলেন এভাবে যে টিউলিপ সিদ্দিক নাকি তার খালা শেখ হাসিনার ওপর এ প্রভাব বিস্তার করেছেন যাতে তিনি শেখ রেহানা আর শেখ রেহানার বাকি 2 ছেলে মেয়েকে প্লট দিতে বাধ্য হন। মানে এমন এক গাঁজাখুরি মামলা সাজিয়ে সে মামলার বিচার আদায় করে একেবারে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সকলের বিরুদ্ধে দণ্ডাদেশ নিয়ে আসা এমন সফল দুদক চেয়ারম্যানকেও যে চাকরি ছাড়তে হলো তারেক রহমানের আমলে। মানে তারেক রহমান সরকার গঠিত হওয়ার পর 2 সপ্তাহ পার হওয়ার আগেই সেটাকে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বলতেই হয়। জুন মাসে 2025 সালের যখন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বিশাল বহর নিয়ে ডক্টর ইউনূস যুক্তরাজ্য গিয়েছিলেন এবং যুক্তরাজ্যের সবচেয়ে বিলাসবহুল একটি হোটেলে ছিলেন, সেই সফরে তার সঙ্গী হয়েছিলেন তথাকথিত স্বাধীন নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান এই দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। এবং সে সময়ও আব্দুল মোমেন এমন ঘোষণা দিয়েছিলেন যে তিনি সে কারণে যাচ্ছেন কারণ তিনি নাকি ওখানে গিয়েই যুক্তরাজ্য গিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরিবারের যেসব অবৈধ সম্পদ আছে যুক্তরাজ্যে সেগুলো ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন এবং সেসব অবৈধ সম্পদ দ্রুত চিহ্নিত করে ফিরিয়ে আনবেন। সে সময় সকলকে অবাক করে দিয়ে এমনকি প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছিলেন এই যে সদ্য বিদায় নিতে হলো আরেকজন, যাকে সেই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরও। কিন্তু শেষ পর্যন্ত 18 মাস বাদেও এই দুদক চেয়ারম্যান কিংবা বাংলাদেশ ব্যাংক গভর্নর চিহ্নিত করে বলতে পারেন নাই যে শেখ হাসিনা পরিবারের সম্পদ তারা কোথায় কোথায় পেলেন এবং কোথা থেকে তারা সেই অবৈধ সম্পদ নিয়ে আসবার উদ্যোগ গ্রহণ করেছেন। একদিকে টিউলিপ সিদ্দিককে যথেষ্ট বিব্রত করা গেছে এবং তাকে এই বিব্রত হওয়ার মুখে নানা রকম প্রশ্ন, সংবাদ মাধ্যমে নানা রকম ঝড়, কারণ ইউনূস সাহেব নিজে ব্রিটিশ সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলছিলেন যে টিউলিপ সম্পদের পাহাড় গড়েছেন তার খালার ক্ষমতা অপব্যবহার করে এবং তার উচিত সেই সম্পদ বাংলাদেশে ফিরিয়ে দেওয়া। এসব কথাবার্তা বলে এমন একটা বিব্রতকর পরিস্থিতি ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের জন্য তৈরি করে ছেড়েছেন ইউনূস সাহেব যে
টিউলিপ সিদ্দিককে কিন্তু 2025-এর শুরুর দিকেই স্টারমারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল, কিন্তু এরপর থেকে টিউলিপ সিদ্দিক, তার লেবার পার্টি, ব্রিটেনের বিভিন্ন শীর্ষ আইনজীবীরা বারবার এ কথা বললেও যে কেন দুর্নীতি দমন কমিশন, তাদের কাছে কি প্রমাণ আছে তিনি 10 কাঠা জমি তার মা ভাইদেরকে পাইয়ে দিতে শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করেছিলেন, সে তথ্য কেন প্রকাশ করছে না দুর্নীতি দমন কমিশন? কিংবা কি প্রমাণ আছে যে প্রমাণ ব্রিটিশ সরকার খুঁজে পাচ্ছে না, কিন্তু এই দুর্নীতি দমন কমিশন বলে বেড়াচ্ছে বাংলাদেশে এবং ব্রিটেনের সংবাদ মাধ্যমে যে তিনি এই টিউলিপ সিদ্দিক পুতিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের সময় রূপপুর পারমাণবিক প্রকল্প পাইয়ে দিয়ে বড় ধরনের কমিশন হাতিয়ে নিয়েছিলেন। এসবের কোনো প্রমাণ শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কিন্তু হাজির করতে পারে না, এবং সে কারণে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক দল, বর্তমানে ক্ষমতাসীন লেবার পার্টি যেমন বাংলাদেশে পরিচালিত এই বিচার কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডন শেষ সফরে যাওয়ার পর বিবিসির মুখোমুখি হয়ে এই বিচার কাজ নিয়ে, মানে এই বিচার কাজের কোনো অংশে যে দুদক যে বিচার কাজ পরিচালনা করছে তার কোনো অংশে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না, আইনের ডিউ প্রসেস ফলো করা হচ্ছে না, সে বিষয়ে প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করা হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র দুদকের চেয়ারম্যানের ওপর তার আস্থা আছে এ কথা বলা ছাড়া আর কোনো ব্যাখ্যা হাজির করতে পারেন নাই। স্পষ্ট প্রমাণিত হচ্ছে তারেক রহমানের এই দুদক চেয়ারম্যানের প্রতি আস্থা নাই। দুদক চেয়ারম্যান কিন্তু তার চেষ্টা অব্যাহত রেখেছিলেন। তিনি এমনকি এই 4-5 দিন আগে রেড নোটিশ জারি করার একটা নির্দেশ আদালত থেকে নিয়ে এসেছেন দুদকের আবেদনের প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। কারণ দুদক চেয়ারম্যান ভাবছিলেন যে এই যে শেখ হাসিনার ভাগ্নিকে তিনি যে কিছুতেই ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও কোনো রকম স্বস্তি দিচ্ছেন না, এই অতি তৎপরতা হয়তো তাকে বিশেষ কোনো পয়েন্ট এনে দেবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে, এবং সে কারণে এই সদ্য 26শে ফেব্রুয়ারি দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয় যাতে আদালত ইন্টারপোলের মাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার নির্দেশনা দেয়। কিন্তু বোঝা যাচ্ছে যে তারেক রহমান এসব বিশেষ পয়েন্ট দিতে প্রস্তুত নন, কারণ ওদিকে তারেক রহমান নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই দেশি বিদেশি সাংবাদিকদের সমন্বয়ে যেই সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে ব্রিটেনের শীর্ষস্থানীয় পত্রিকা ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক সুযোগ পাওয়া মাত্র তারেক রহমানকে ভরা ঘরের সামনে যে প্রশ্ন প্রথমেই করেছিলেন যে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা এগিয়ে নিয়ে যাবেন কিনা সে প্রশ্ন করে বসেন। তারেক রহমান তখন আগে আরেক প্রশ্নে, মানে আওয়ামী লীগের সঙ্গে একটা রিকনসিলিয়েশনের বা এক রকমের সহাবস্থানের ব্যবস্থা হতে পারে কিনা সে প্রশ্নের উত্তরে যে উত্তর দিয়েছেন, একই উত্তর দেন তখন সেই ব্রিটিশ সাংবাদিককে যে হ্যাঁ, আইনের শাসন প্রতিষ্ঠাই হবে তার মূল লক্ষ্য। কাজেই তারেক রহমান জানেন যে এ ধরনের একটা সাজানো মামলা, গাঁজাখুরি মামলা যদি পরিচালনা করে তাকে শেখ হাসিনা, টিউলিপ সহ এই যে মানে বাংলাদেশের রাজনীতিবিদ শুধু নয়, ওই ব্রিটিশ রাজনীতিবিদ পর্যন্ত জড়িয়ে ফেলার পর তাকে যদি দুর্নীতির মামলার বিচার করতে হয়, তাহলে তাকে ঘরে বাইরে ক্রমাগত প্রশ্নের মুখোমুখি হতে হবে। সেই অতিরিক্ত প্রশ্নের মুখোমুখি সম্ভবত তারেক রহমান এখন হওয়াটা বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন না। তারপরে এটাও মনে করে দেখুন, এই একই মামলায় আব্দুল মোমেন, এই দুদকের বিদায়ী চেয়ারম্যান, ফাঁসিয়ে গেছেন শেখ হাসিনার পুত্রকন্যাদেরও, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদকে। এখন দেশি বিদেশি সংবাদ মাধ্যমের এবং রাজনৈতিক আলোচনার প্রধান বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের উত্তরসূরি হবেন কে, আওয়ামী লীগের হাল ধরবেন কে। কাজেই রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমানকে কিন্তু নির্বাচনের আগে এ প্রসঙ্গেও প্রশ্ন করা হয়েছিল যে তিনি শেখ হাসিনার পুত্রকন্যারা রাজনীতিতে আসতে চাইলে, দেশে ফিরে আসতে চাইলে ব্যাপারটাকে তিনি কিভাবে দেখেন।
খুবই লক্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে তারেক রহমান কিন্তু তখন বলেন নাই যে না না, তারা 10 কাঠা প্লটের দুর্নীতি মামলায় বাংলাদেশের বিচারালয়ে এরই মধ্যে দণ্ডপ্রাপ্ত, কাজেই তাদের এখন দেশে আসার কোনো সুযোগ নাই। বরং তারেক রহমান তখন উত্তরে স্পষ্টভাবে বলেছেন যে জনগণ চাইলে যে কারোরই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার, রাজনীতিতে যোগ দেওয়ার অধিকার আছে। কাজেই তারেক রহমান একটা ফ্রেশ স্টার্ট চাইছেন। যে ব্যক্তিগত প্রতিশোধের নেশায় মেতে উঠে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করেছেন আর তার বিচার, সংস্কার এসব নতুন নতুন এজেন্ডা বাস্তবায়ন করেছেন, তারেক রহমান জানেন যে রাজনীতি করে সরকারে টিকে থাকতে হলে সেই রাজনৈতিক হিসাব নিকাশে ব্যক্তিগত প্রতিশোধের জায়গা কম এবং ডক্টর ইউনূসের নেওয়া প্রতিশোধের ভার বহন করা তার জন্য বুদ্ধিমানের কাজ হবে না।